হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদিদি চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে চতুর্থ অধ্যায়টি আছে জাতি গঠনের প্রতিবন্ধকতা সমূহ, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন অর্থাৎ লিঙ্গুইস্টিক রিঅর্গানাইজেশন অফ স্টেটস। দেখো, আজকের ক্লাসটি হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়ের লাস্ট ক্লাস। আজকেই তোমাদের চতুর্থ অধ্যায় শেষ হয়ে যাবে। নেক্সট দিন থেকে আমরা পঞ্চম অধ্যায় শুরু করব। দেখো, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ক্লাস থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকবেই থাকবে, 100% থাকবে। ঠিক আছে, দুটা কোশ্চেন তো অবশ্যই থাকবে, ঠিক আছে, বেশিও থাকতে পারে। তাহলে ইম্পর্টেন্ট কিন্তু ক্লাসটা। দেখো, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন অর্থাৎ আমাদের যে দেশ, আমাদের দেশে বর্তমানে কয়টি রাজ্য আছে? 28টি রাজ্য আছে আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তাই তো? 28টি রাজ্য আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে আগে কিন্তু এতগুলি রাজ্যও ছিল না আর এতগুলি কেন্দ্রশাসিত অঞ্চলও ছিল না, আরো কম ছিল। কিভাবে এতগুলি রাজ্য হলো তা সমস্ত আলোচনা করব। তাহলে দেখো, আমাদের ভারত যখন স্বাধীনতা লাভ করে 1947 সালের 15 আগস্ট, তার আগে থেকেই কিন্তু এই যে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন অর্থাৎ যেমন পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় মানুষেরা কথা বলে, পাঞ্জাবে পাঞ্জাবি, মহারাষ্ট্রে মারাঠি, গুজরাটে গুজরাটি, তামিলনাড়ুতে তামিল, অন্ধ্রপ্রদেশে তেলুগু, উড়িষ্যাতে উড়িয়া। তাহলে এই যে ভাষার ভিত্তিতে যে রাজ্যগুলি আছে বর্তমানে ভারতে, তাহলে এই ভাষার ভিত্তিতে রাজ্যগুলি কিভাবে গঠিত হয় তার ইতিহাসটা জানবো আজকে। প্রথমেই তোমাদের জানতে হবে যে ভারত স্বাধীনতা লাভের আগে থেকেই কিন্তু এই দাবি উঠতে থাকে যে ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা হোক। তখন একটা রাজনৈতিক দল ছিল ভারতে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস। এটা কবে গঠিত হয়? 1885 সালে। এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও বলেছিল যে হ্যাঁ, 1920 সালে বলেছিল যে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হবে। কিন্তু ভারত যখন স্বাধীন হয়ে যায়, তারপরে ভারতের যে প্রথম প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু, তখন না বলে দেয় যে না, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হবে না। এখন কেন বললো? আগে তো বলেছিল যে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হবে, কিন্তু স্বাধীনতা লাভের পরে ভারতের প্রধানমন্ত্রী এই কথাটা কেন বলেছিল? কারণ দেখো, ভারত তখন কিন্তু 1920 সালে ভাগ হয়নি। জওহরলাল নেহেরু আর যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার যে আর কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই পার্টির যে সদস্যরা ছিল, তারা কখনোই চায়নি যে ভারত ভাগ হোক, পাকিস্তান নামে আরেকটা যে আলাদা দেশ হবে সেটা তারা কখনোই চাননি। পাকিস্তান নামে আলাদা দেশ হোক, সেটা কোন পার্টি চেয়েছিল? মুসলিম লীগ, তাই তো, যেটা 1906 সালে গঠিত হয়েছিল মুসলিম লীগ। তাহলে এর জন্যই তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লিডাররা বলেছিল যে হ্যাঁ, 1920 সালে যে পরে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হবে। কিন্তু ভারত ভাগই হয়ে যায় কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে, তাই না? মুসলমানরা দ্বিজাতি তত্ত্ব, টু নেশন থিওরির দ্বারা এটা দাবি করে যে না, যেহেতু ভারতের মধ্যে মুসলিমরা সংখ্যালঘু আছে, তার জন্য তাদের স্বার্থ সংরক্ষিত হবে না এই দেশে, তাদের জন্য মুসলিমদের জন্য আলাদা একটা দেশ তৈরি করে দেওয়া হোক, যার নাম হবে পাকিস্তান। তারপরে করে দেওয়া হয়। তাহলে এর জন্য যেহেতু ধর্মের ভিত্তিতে ভারত একবার ভাগ হয়েছে, তাহলে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আর চাননি যে এখন আবার ভাষার ভিত্তিতে ভাগ হবে, পরে সেই ভাষার ভিত্তিতে ভাগ হওয়ার পরে রাজ্যগুলি বলবে এখন আমি আলাদা একটা দেশ হয়ে যাব, ভারত থেকে টুকরো হয়ে যাবে। তাহলে জওহরলাল নেহেরু তো কখনোই চাননি যে ভারত বিভক্ত হয়ে যাক ছোট ছোট টুকরোতে, কখনোই চাননি। তাহলে এর জন্য কিন্তু না বলেছিল। তাহলে এই নিয়ে কিন্তু একটা কমিশন গঠন করা হয়, ঠিক আছে, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত, এর দাবি কিন্তু উঠতেই থাকে। তাহলে এই দাবি খতিয়ে দেখার জন্য ভারত সরকার একটা কমিশন গঠন করে, সেটার নাম হচ্ছে ধর কমিশন। ধর কমিশন। তাহলে পরীক্ষায় যদি আসে প্রশ্নটা যে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত হবে কি না, সেটা খতিয়ে দেখার জন্য ভারত সরকার প্রথম কোন কমিশন গঠন করেছিল? ধর কমিশন গঠন করা হয়েছিল। এটা কত সালে গঠন করা হয়েছিল? মনে রাখবে যে 1948 সালে।
তাহলে ধর কমিশন কত সালে গঠন করা হয়? 1948 সালে। আর এই কমিশনের সভাপতি ছিলেন হচ্ছে এস কে ধর। তাহলে এই কমিশনের সভাপতির নামটা ইম্পর্টেন্ট, এস কে ধর। যেহেতু এই কমিশনের সভাপতির নাম ছিল এস কে ধর, তার নাম অনুসারেই এই কমিশনের নামকরণ করা হয় ধর কমিশন। এই কমিশনের কাছে দায়িত্ব দেওয়া হয় যে ভারতে কি ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত হবে কি হবে না। তারপরে এই ধর কমিশন তার রিপোর্ট পেশ করে, আর সেই রিপোর্টে কি বলে যে না, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত হবে না। তাহলে এই কমিশন বাতিল করে দেয় প্রস্তাবটাকে, যে না, ভাষার ভিত্তিতে ভারতে রাজ্য পুনর্গঠন করা উচিত হবে না আমাদের দেশের জন্য। নেক্সট ধর কমিশন গেল। এবার নেক্সট আরেকটা কমিটি গঠন করা হয়, সেটা হচ্ছে যে ভিপি কমিটি। যে ভিপি কমিটি, বোঝা গেল? এই যে ভিপি কমিটিও 1948 সালেই গঠন করা হয়, মনে রাখবে। এটা কিন্তু ধর কমিশন, এটা কিন্তু কোনো কমিশন নয়, এটা কিন্তু কমিটি, ঠিক আছে? এই কমিশন গঠন করেছিল কে? এটা গঠন করেছিল ভারত সরকার। ভারত সরকার। কিন্তু এই যে ভিপি কমিটি কিন্তু ভারত সরকার গঠন করেনি। কে গঠন করেছিল? এই পার্টি গঠন করেছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস কিন্তু এটা গঠন করেছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস। মনে রাখবে, ধর কমিশন গঠন করেছিল ভারত সরকার 1948 সালে, কিন্তু যে ভিপি কমিটি গঠিত হয়েছিল 1948 সালেই কার দ্বারা? এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বারা গঠন করা হয়েছিল। আর এই কমিটিকেও দায়িত্ব দেওয়া হয়েছিল যে ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত হবে কিনা সেটা দেখার জন্য। কিন্তু এই কমিটিও মানা করে দেয় যে না, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত হবে না। এখন দেখো, এই যে কমিটির নাম যে ভিপি, নামটা এমন কেন? কারণ প্রত্যেকটা লেটার দিয়ে একজন ব্যক্তির নাম, এখানে 3 জন ব্যক্তি কিন্তু এই কমিটিতে ছিল, তার জন্য এই কমিটির নাম যে ভিপি কমিটি। 3 জন হচ্ছে যে দিয়ে জওহরলাল নেহেরু, ভি দিয়ে বল্লভভাই প্যাটেল, আর পি দিয়ে পট্টভি সীতারামাইয়া। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। 3 জন সদস্য ছিল এই কমিটিতে, তার জন্য এই কমিটির নাম হয় যে ভিপি কমিটি। ফার্স্ট হচ্ছে যে দিয়ে জওহরলাল নেহেরু, নেক্সট হচ্ছে ভি দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল, আর পি দিয়ে পট্টভি সীতারামাইয়া। তাহলে এই 3 জন ব্যক্তি ছিল এই যে ভিপি কমিটির সদস্য। এটা মনে রাখবে কিন্তু, ঠিক আছে? পরীক্ষা আসতে পারে, যে এইভাবে কোশ্চেন আসতে পারে যে ভিপি কমিটির সদস্য হলেন, বা এভাবে আসতে পারে যে ভিপি কমিটির সদস্য নয় লিখে এই 3 জনের নাম তো লেখা থাকলো, তার সঙ্গে দিয়ে দিল অন্য একজন ব্যক্তির নাম। ঠিক আছে, তাহলে সেটা কিন্তু নয় বললে এই 3টা ব্যতীত যেই অপশন থাকবে, যেই ব্যক্তির নাম দেওয়া থাকবে সেটা উত্তর হবে। আর যদি বলে নিম্নের কে যে কমিটির সদস্য ছিলেন, তাহলে সেখানের মধ্যে কিন্তু এই 3 জনের নামের মধ্যে একজনের তা দেওয়া থাকবে। আচ্ছা, এবার আসছি যে এই কমিটিও তাহলে কি বলে দেয় যে হ্যাঁ, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত হবে না। তাহলে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা শুরু হয় কত সালে? দেখো, এর পরে ভারতে কিন্তু দাবি উঠতেই থাকে, ভারতে দাবি ওঠা বন্ধ হয় না। তারপরে কি হয় যে অন্ধ্রপ্রদেশ নামে একটা রাজ্য আছে বর্তমানে ভারতে, তাহলে ভাষার ভিত্তিতে কিন্তু সেই রাজ্যটি প্রথম গঠিত হয়েছিল। মনে রাখবে যে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ।
ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য। এই লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে, 100% আসে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের নাম কি? অন্ধ্রপ্রদেশ। এবার এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটা যে গঠিত হলো, ভারতে তো প্রথম রাজ্য এটাই ভাষার ভিত্তিতে, তারপরে আস্তে আস্তে যে বললাম যে গুজরাট গুজরাটি ভাষা, মহারাষ্ট্র মারাঠি ভাষা, তারপরে তামিলনাড়ু তামিল ভাষা, এগুলি পরে হয়। সবার প্রথমে এই রাজ্যটি গঠিত হয় ভাষার ভিত্তিতে। এখন কোন ভাষার ভিত্তিতে গঠিত হয় অন্ধ্রপ্রদেশ? তেলেগু ভাষা, মনে রাখবে, তেলেগু। অন্ধ্রপ্রদেশের লোকেরা কোন ভাষায় কথা বলে? তেলেগু ভাষায় কথা বলে, আর তামিলনাড়ুতে তামিল ভাষা। আচ্ছা, তাহলে এই যে তেলেগু ভাষাভাষী লোকেদের নিয়ে এই যে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হলো, এই রাজ্য গঠনের পিছনে কিন্তু একজন ব্যক্তির মৃত্যু হয়। আন্দোলনে নাম নেমেছিল একজন ব্যক্তি, তার নাম হচ্ছে পট্টি শ্রী রামুলু। পট্টি শ্রী রামুলু কিন্তু একজন লিডার ছিল, নেতা ছিল। তিনি এই অন্ধ্রপ্রদেশ নামে যে রাজ্যটা আছে, এই রাজ্যের দাবিতে অনশনে বসে। অনশন করতে করতে শেষ পর্যন্ত তিনি মারা যান। যখনই মারা যান তখন সারা দেশ জুড়ে সরকারের বিরুদ্ধে সমালোচনা হতে শুরু করে যে কি করছে সরকার, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের দাবি করেছিল, তার জন্য একজন ব্যক্তি মারা গেল। তাহলে সব জায়গায় আন্দোলন শুরু হয়ে যায়। ঠিক আছে, তারপরে ভারত সরকার চাপে পড়ে শেষ পর্যন্ত তেলেগু ভাষাভাষী অঞ্চলকে নিয়ে একটা অন্ধ্রপ্রদেশ নামে রাজ্য গঠন করা হয়। ঠিক আছে, আর বলে রাখছি যে তোমরা যদি ভারতের ম্যাপটা দেখো, ঠিক আছে, তাহলে বর্তমানে এই যে এই জায়গাটা যে আছে না, ঠিক আছে, তা এখানে তো তামিলনাড়ু আছে। দক্ষিণ ভারতের যে সব থেকে দক্ষিণের যে রাজ্যটি আছে সেটার নাম কি বর্তমানে? তামিলনাড়ু। তাহলে এই তামিলনাড়ু আর এখানে আছে বর্তমানে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তাহলে এই যে সবটা জায়গা, এই সবটা জায়গা না আগে নাম ছিল এটা মাদ্রাস। মাদ্রাস নাম ছিল। ঠিক আছে, তাহলে এই যে মাদ্রাস নামে কি ছিল? আগে একটা প্রদেশ ছিল। এই সবটা তামিল ভাষাভাষী লোকেরা এবং তেলেগু ভাষাভাষী লোকেরা, ঠিক আছে, এখানের মধ্যে উপরে এতটুক জায়গা তেলেগু ভাষাভাষী লোকেরা থাকতো, আর নিচে তামিল। একটাই প্রদেশ ছিল, অর্থাৎ রাজ্য ছিল তখন। তখন এই জায়গার মধ্যে তামিল ভাষাভাষী লোকেদের ডমিনেন্স ছিল সেখানে, তেলেগু ভাষাভাষী লোকেদের অতটা ডমিনেন্স সেখানে ছিল না। তার জন্য পট্টি শ্রীরামুলু বলে আর কি দাবি করতে থাকে যে না, সেখানে যেহেতু তামিল ভাষাভাষী লোকেদেরই দবদবা বেশি সেখানে, তার জন্য তেলেগু ভাষাভাষী লোকেদের নিয়ে আর একটা আলাদা রাজ্য করে দেওয়া হোক, তাহলে সেখানের লোকেরা সেই জায়গার প্রশাসনকে ভালো মতো চালাতে পারবে, তাই না? তাহলে এর জন্য কিন্তু পট্টি শ্রীরামুলু আন্দোলনে নামে আর কি, দাবি অনশনে নেমে যায় যে তেলুগু ভাষাভাষী লোকেদের নিয়ে একটা রাজ্য গঠন করা হবে। শেষ পর্যন্ত তিনি মারা যান। মারা যাওয়ার পরে সরকার চাপে পড়ে, ঠিক আছে, তারপরে একটা অন্ধ্রপ্রদেশ নামে রাজ্য গঠিত হয়। এটাই কিন্তু প্রথম রাজ্য গঠিত হলো। তাহলে এই যে অন্ধ্রপ্রদেশ রাজ্যটা কত সালে গঠিত হয়? মনে রাখবে 1953 সালে 1 অক্টোবর। ঠিক আছে, ডেটটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই ডেটেই কিন্তু গঠিত হয় অন্ধ্রপ্রদেশ। তাহলে এই মাদ্রাস থেকেই কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যটি বেরিয়ে যায়, একটা আলাদা হয়ে যায়, আর যে বাকিটা থাকে সেটা হয়ে যায় তামিলনাড়ু। ঠিক আছে, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি কোন রাজ্য থেকে বিভক্ত হয়ে যায়? মাদ্রাস থেকে। বা তামিলনাড়ু রাজ্যটি আগে কোন রাজ্যের পার্ট ছিল? মাদ্রাস। মাদ্রাসকেই দুটি ভাগে ভাগ করে একটা হয় অন্ধ্রপ্রদেশ, একটা হয় তামিলনাড়ু। তাহলে যেহেতু ভাষার ভিত্তিতে একটা রাজ্য গঠন করা হয়ে গেছে প্রথমে, এবার সারা দেশের মধ্যে দাবি উঠতে থাকে যে এখন আমাদেরকেও ভাষার ভিত্তিতে রাজ্য করে দাও। অর্থাৎ তামিল আর কি গুজরাটি ভাষাভাষী লোকেদের নিয়ে গুজরাট, তারপরে মারাঠি ভাষাভাষী লোকেদের নিয়ে আলাদা রাজ্য,
উড়িয়া ভাষাভাষী লোকেদের নিয়ে আলাদা রাজ্য, পাঞ্জাবি ভাষাভাষী লোকেদের নিয়ে আলাদা রাজ্য। মোট কথা এখন সারা ভারতে দাবি উঠতে থাকে যে এখন আমাদেরকেও ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করে দিতে হবে, সরকারের উপর প্রেশার আসতে থাকে। এর জন্য কিন্তু একটা কমিশন গঠন করা হয়, সেটা হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন, অর্থাৎ স্টেট রিঅর্গানাইজেশন কমিশন। ঠিক আছে, সেটা সম্পর্কে এখন আলোচনা করব। তাহলে আগে এগুলি মুছে দিচ্ছি, তারপরে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে এবার আলোচনা করব রাজ্য পুনর্গঠন কমিশন। ঠিক আছে, রাজ্য পুনর্গঠন কমিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই কমিশনটা। ঠিক আছে, প্রথমে আলোচনা করলাম ধর কমিশন, তারপরে জেভিভি কমিটি, এবার রাজ্য পুনর্গঠন কমিশন। দেখো, এই রাজ্য পুনর্গঠন কমিশন, এটাকে ইংরেজিতে বলা হয় স্টেট রিঅর্গানাইজেশন কমিশন। ঠিক আছে, এসআরসি এটাও বলা হয়। তাহলে এই যে রাজ্য পুনর্গঠন কমিশন, এটাকে আরেকটা নামে আমরা জেনে থাকি, সেটা হচ্ছে ফজল আলী কমিশন। ফজল আলী কমিশন। ঠিক আছে, এখন কেন এই কমিশনটাকে আমরা ফজল আলী কমিশন বলি আলোচনা করব। দেখো, তাহলে এই কমিশনটাও কেন গঠন করা হয়েছিল? সেম, যে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত হবে কি হবে না সেটা খতিয়ে দেখার জন্য এই কমিশনকে দায়িত্ব দেওয়া হয়। আর এই কমিশনে টোটাল 3জন সদস্য আছে। কতজন? 3জন। আর সেই 3জনের মধ্যে যে চেয়ারম্যান, অর্থাৎ যিনি হচ্ছে সভাপতি, একজন তো সভাপতি, তাই না? তাহলে একজন যে সভাপতি তার নাম হচ্ছে ফজল আলী। তাহলে যেহেতু এই রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতির নাম ছিল ফজল আলী, তার জন্য তার নাম অনুসারে এই কমিশনের নামকরণ করা হয় ফজল আলী কমিশন। তাহলে এই কমিশন গঠন করা হয় তোমার, মনে রাখবে, 1953 সালে। আর এই কমিশন তার রিপোর্ট পেশ করে 1955 সালে। এখন বলবে যে তাহলে গঠন করা হয় 1953 সালে আর তার রিপোর্টটা পেশ করে 1955 সালে। এবার বলবে 3জন সদস্য, তাহলে একজন তো সভাপতি, আর 2জনের নাম কি? তাহলে আর বাকি 2জন হচ্ছে, তাহলে ইনি হচ্ছেন একজন, 2 নম্বর হচ্ছে HN কুঞ্জরু, আরেকজন হচ্ছে 3 নম্বর হচ্ছে KM পানিকর। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 3জন ব্যক্তি এই ফজল আলী কমিশনের বা রাজ্য পুনর্গঠন কমিশনের। নাম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এসে যায় যে নিম্নের কোন ব্যক্তি রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য। তাহলে যে কোনো একজনের নাম দেওয়া থাকতে পারে, 3জনের নামই তোমরা মুখস্থ করে রাখবে, ফজল আলী, HN কুঞ্জরু আর KM পানিক্কর। ঠিক আছে, আর এই যে কমিশনটা, এই কমিশন কি রিপোর্ট দেয়? গঠন করা হয় 1953 সালে এই রাজ্য পুনর্গঠন কমিশন, রিপোর্ট তো পেশ করে 1955 সালে। তাহলে রিপোর্টটা কি পেশ করে? রিপোর্টটি কি বলে যে হ্যাঁ ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত হবে, না আগের কমিশনগুলির মতো বলে দেয় যে না ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত হবে না? মনে রাখবে, এই কমিশন কিন্তু ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত হবে এটা বলে দেয়। এখন এই রিপোর্টে বলে দেয় যে 16টি রাজ্য তৈরি করতে আর 3টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করার কথা বলে। ঠিক আছে, এবার এই কমিশনের রিপোর্টের ভিত্তিতে ভারতের পার্লামেন্টে একটা আইন পাস হয়, সেটা হচ্ছে রাজ্য পুনর্গঠন আইন 1956। ঠিক আছে, 1955 সালে রিপোর্ট পেশ করে, তারপরেই 1956 সালে ভারতের পার্লামেন্টে আইন পাস হয়, সেটার নাম কি? রাজ্য পুনর্গঠন আইন 1956।
অর্থাৎ এটাকে ইংরেজিতে বললে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956। আমি ইংরেজিতে লিখে দিচ্ছি, স্টেট অর্গানাইজেশন অ্যাক্ট 1956। ঠিক আছে, তাহলে এই রাজ্য পুনর্গঠন আইন 1956 বা স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 এটা কি? এটা হচ্ছে একটা আইন যেটা ভারতের পার্লামেন্টে পাস হয়। এবার বলবে পার্লামেন্ট কি? দেখো ক্লাস 11-এ কিন্তু তোমরা পড়েছো পার্লামেন্ট কি, যেখানে আইন তৈরি হয় সারা দেশের জন্য, তাই না? আমাদের ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম কি? কেন্দ্রীয় আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্ট, তাই তো? আর এই পার্লামেন্টের দুটি কক্ষ থাকে, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা, তাই তো? লোকসভা রাজ্যসভা, লোকসভা হচ্ছে নিম্ন কক্ষ আর রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ। আর লোকসভা হচ্ছে অস্থায়ী কক্ষ বলা হয় এটাকে, আর রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ। লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ সাধারণত 5 বছর হয়, আর রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ সাধারণত 6 বছর হয়। এগুলি জেনে রাখো, কাজে লাগবে পরে। তাহলে এই যে লোকসভা এবং রাজ্যসভা, এটা হচ্ছে পার্লামেন্টের দুটি কক্ষ, এখানেই কিন্তু আইন তৈরি হয় সারা দেশের জন্য। লোকসভার মধ্যে বর্তমানে সদস্য আছে 543 জন, তাই না? এমপি যাদেরকে বলা হয়, অর্থাৎ পার্লামেন্টের সদস্যদের, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের কি বলা হয়? এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, বা বাংলায় বললে সাংসদ। তাহলে এই সাংসদরাই একটা বিল উত্থাপন করে প্রথমে লোকসভা বা রাজ্যসভায়। ধরো লোকসভায় একটা বিল উত্থাপিত হলো, তারপরে সেই বিলটা লোকসভায় পাশ হয়ে গেলে তারপরে সেটা রাজ্যসভায় যায়, রাজ্যসভাতেও সেটা পাশ হয়ে গেলে তারপরে সেটা চলে যায় হচ্ছে, দুই জায়গায় পাশ হয়ে যাওয়ার পরে সেটা যায় হচ্ছে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি, বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কে আছেন? দ্রৌপদী মুর্মু। তাহলে এইভাবে আইন পাশ হয়, লোকসভাতে পাশ হলো বিলটি, রাজ্যসভাতেও পাশ হলো, দুই কক্ষে যখন পাশ হবে সেটা চলে যাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি যখন সেই বিলে স্বাক্ষর করে তখনই সেই বিলটা আইনে রূপান্তরিত হয়ে যায়। তাহলে বুঝলে যে আমাদের দেশে কিভাবে আইন তৈরি হয়। তাহলে সেম ভাবে এই রাজ্য পুনর্গঠন আইন এটা পাশ হয়েছিল লোকসভা এবং রাজ্যসভা থেকে, তারপরে সেটা রাষ্ট্রপতির কাছে গিয়েছিল, তখন তারপরে রাষ্ট্রপতি যখন সিগনেচার করেছিল অর্থাৎ স্বাক্ষর করেছিল তখন এই আইনটি পাশ হয়ে গিয়েছিল। তাহলে এই আইনটি কবে পাশ হয় পার্লামেন্টে? এটা কিন্তু এই 2026-এই পরীক্ষায় এসেছে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এবার এসেছে, তো এই জায়গা থেকে কবে পাশ হয়েছে এটা না আসলেও অন্যান্য কোশ্চেন আসতে পারে। তাহলে এই যে আইনটি এটা কত সালে পাশ হয়? তাহলে মনে রাখবে যে এই যে আইনটি এটা 31শে আগস্ট 1956 সালে কিন্তু পাশ হয়। আর এই কোশ্চেনটাই 2026-এ কিন্তু পরীক্ষায় এসেছে, 2026 এইচএস। ঠিক আছে, তোমাদের 2027 শিক্ষাবর্ষ তোমাদের এই কোশ্চেনটা নাও আসতে পারে যে কত সালে পাস হয়, কত সালে কার্যকর হয় সেটা তো আসতে পারে। তাহলে মনে রাখবে 1 নভেম্বর 1956 এটা কার্যকর হয়। কার্যকর মানে আইন তো পাস হয়ে গেল, এবার এই আইনে যা যা লেখা আছে সেটা কবে থেকে কার্যকর হবে অর্থাৎ লাগু হবে। তাহলে মনে রাখবে 1 নভেম্বর 1956 সালে এই আইনটা কার্যকর হয়ে যায়। তাহলে পাস হয় 31শে আগস্ট 1956 আর কার্যকর হয় 1 নভেম্বর 1956-তেই। এবার এই আইনে কি বলা হয়? এই আইনের দ্বারা 14টি রাজ্য গঠন করা হয়, 14টি রাজ্য আর 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়, 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, মনে রাখবে। তাহলে এই যে 14টি রাজ্য আর 6টি কেন্দ্রশাসিত অঞ্চল, তার নামগুলি তোমাদের টোটাল মুখস্থ করতে হবে না, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা শুধু এক ঝলক পড়ে নাও যে কোন কোন 14টি রাজ্য ছিল এই আইনের দ্বারা আর কোন কোন 6টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। ঠিক আছে, তোমরা দেখতে পেলে। এবার দেখো যে এই যে 14টি রাজ্য, এই 14টি রাজ্য থেকেই কিন্তু
বর্তমানে যে 28টি রাজ্য আছে, এই 14টি রাজ্য থেকেই কিন্তু বর্তমানে 28টি রাজ্য হয়েছে। আর এই 6টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকেই বর্তমানে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে। তাহলে আগে যে রাজ্যগুলি ছিল অনেক বৃহৎ আকারে ছিল, তাহলে সেই রাজ্যগুলি অর্থাৎ সেই 14টি রাজ্যকেই বর্তমানে আর কি ছোট ছোট করে ভাগ করে অন্যান্য রাজ্য এখন টোটাল 28টি হয়েছে। আর এই 6টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বর্তমানে 8টি হয়েছে। এবার দেখো যে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কত সালে গঠিত হয়, এখান থেকে কিন্তু কোশ্চেন আসেই। দেখো এই 2026-এ কিন্তু একটা কোশ্চেন এসেছিল যে মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে কত সালে। সেটা তো আমি যে মণিপুর দেশীয় রাজ্য কিভাবে ভারতভুক্ত হয় সেখানে আলোচনা করেছিলাম, তো সেটা এখানেও লেখানো যায়, তো আমি এখানে লিখালাম না, কারণ মণিপুর দেশীয় রাজ্য সংযুক্তিকরণের ভিডিওতে আমি আলোচনা করেছি 1972 সালে, তাই না? মণিপুর 1972 সালে আর কি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে, তাই না? তাহলে এটা হয়ে গেল মণিপুর। তারপরে জম্মু ও কাশ্মীর, সেটাও লিখিয়েছিলাম, তাও আমি লিখিয়ে দিলাম এখানে জম্মু কাশ্মীর এবং লাদাখ। আগে তো জম্মু কাশ্মীর একটা রাজ্য ছিল, তারপরে 370 নং ধারা উঠে যায় 2019 সালে, আর তারপরে সেই জম্মু কাশ্মীর রাজ্যটাকে দুটা কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়। একটা হয়ে যায় জম্মু কাশ্মীর আর একটা হয়ে যায় লাদাখ। দুটা কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়। তাহলে সেটা কবে করা হয়? 2019-এ 31 ডিসেম্বর। এটা আমি করিয়েছি আগের ক্লাসে। তো আজকে নতুন হচ্ছে এইগুলি। দেখো বোম্বাই, এই বোম্বাই ছিল একটি আগে রাজ্য। আমি যে একটু আগে বললাম না যে 14টি রাজ্য আর 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করার কথা বলা হয়, সেটা আর কি রাজ্য পুনর্গঠন আইন 1956 দ্বারা। তাহলে সেখানে দেখবে বোম্বাই নামে একটা রাজ্য লেখা আছিল। সেই 14টি রাজ্যের মধ্যে বোম্বাই ছিল একটা, সেটা বৃহৎ রাজ্য ছিল, তাই না? বোম্বাই রাজ্যটা অনেক বৃহৎ ছিল। বর্তমানে এখানে গুজরাট আছে, এখানে মহারাষ্ট্র আছে, তাহলে আগে কিন্তু সবটা মিলে বোম্বাই ছিল। তাহলে বোম্বাই এত বড় রাজ্য, এটাকে ভাগ করে দেওয়া হয় 1960 সালে 1 মে। এই বোম্বাইকে ভেঙেই মারাঠি ভাষাভাষী লোকেদের নিয়ে এখানে করা হয় মহারাষ্ট্র, আর গুজরাটি ভাষাভাষী লোকেদের নিয়ে এখানে করা হয় গুজরাট। তাহলে যদি পরীক্ষায় আসে যে মহারাষ্ট্র ও গুজরাট এই দুটি রাজ্য কোন রাজ্য থেকে পৃথক হয়েছিল? বোম্বাই থেকে পৃথক হয়েছিল। মনে রাখবে, বোম্বাই রাজ্য ভেঙেই মহারাষ্ট্র আর গুজরাট তৈরি হয় এই দুটি রাজ্য। কত সালে? এটাও ইম্পর্টেন্ট, 1960 1 মে। এবার আছে সিকিম। তাহলে এই যে সিকিম, এই সিকিম কিন্তু 36তম সংবিধান সংশোধনীর দ্বারা 1975 সালে কিন্তু ভারতের একটি রাজ্যে রূপান্তরিত হয়। তাহলে মনে রাখবে 1975 সালে সিকিম কিন্তু পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়, ঠিক আছে? আর কততম সংবিধান সংশোধনীর দ্বারা? 36তম সংবিধান সংশোধনীর দ্বারা। তারপরে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, এটা কিন্তু একটা বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল। বর্তমানে ভারতে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, আগে কিন্তু 9টি ছিল, ঠিক আছে? 2020-র 26শে জানুয়ারির আগে 2019 সালে কিন্তু ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ছিল 9টি, ঠিক আছে? 2019 সাল পর্যন্ত কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ছিল 9টি। তারপরে যেহেতু এই যে দাদরা ও নগর হাভেলি এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, তারপরে দমন ও দিউ এটা আলাদা একটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, কিন্তু 2020 সালে 26শে জানুয়ারি এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে যুক্ত করে একটা কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়। এর জন্য বর্তমানে 9টি থেকে এখন 8টি হয়ে গেল কেন্দ্রশাসিত অঞ্চল, তাই না? আগে 2টি ছিল, এখন যুক্ত করে একটা করে দেওয়া হয়, কমবেই তো। আচ্ছা, তাহলে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ কবে গঠিত হয়? 2020 26শে জানুয়ারি, মনে রাখবে। তারপরে এখন আসছি এই যে 3টি কোশ্চেন, এই 3টি কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্টার মার্ক। মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় গঠিত হয় 2000 সালে, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড গঠিত হয় 2000 সালে, আর অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা গঠিত হয় 2014 সালে। তাহলে পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসবে? যে কোশ্চেন আসবে যে ছত্তিশগড় রাজ্যটি কত সালে গঠিত হয়? 2000 সালে। বা আসলো উত্তরাখণ্ড রাজ্যটি কত সালে গঠিত হয়? 2000 সালে। বা তেলেঙ্গানা রাজ্যটি কবে গঠিত হয়? 2014 সালে। আর মনে রাখবে, ভারতে বর্তমানে আর কি বর্তমান পর্যন্ত শেষ যে রাজ্যটি গঠিত হয়েছিল সেটা হচ্ছে তেলেঙ্গানা। 2014 সালেই কিন্তু লাস্ট কোন রাজ্য গঠিত হয়েছিল। 2014 সালের পরে নতুন কোনো রাজ্য গঠিত হয়নি। তাহলে এই 3টি রাজ্য কত সালে গঠিত হয় মনে রাখবে? ছত্তিশগড় 2000 সালে, উত্তরাখণ্ড 2000 সালে, আর তেলেঙ্গানা 2014 সালে। এবার
পরীক্ষায় এভাবে কোশ্চেন আসে যে ছত্তিশগড় রাজ্যটি কোন রাজ্য থেকে ভেঙে গঠিত হয়েছিল, বা কোন রাজ্য থেকে পৃথক হয়ে ছত্তিশগড় রাজ্যটি গঠন করা হয়েছিল? মধ্যপ্রদেশ থেকে। মধ্যপ্রদেশ রাজ্যটা বড় ছিল, সেই মধ্যপ্রদেশটাকেই, ঠিক আছে, মধ্যপ্রদেশ রাজ্যটাকে টুকরো করে মধ্যপ্রদেশ করা হয় একটাকে, তারপর একটাকে ছত্তিশগড় করা হয়। উত্তরাখণ্ড রাজ্যটা কোন রাজ্য থেকে ভেঙে গঠন করা হয়? উত্তরপ্রদেশ থেকে। তারপরে তেলেঙ্গানা রাজ্য, এই তেলেঙ্গানা রাজ্যটা অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তৈরি করা হয়। প্রথমে আমি বলেছিলাম যে এই জায়গার মধ্যে কি ছিল? এই জায়গার মধ্যে ছিল হচ্ছে এই যে এখানে অন্ধ্রপ্রদেশ আর এদিকে হচ্ছে তামিলনাড়ু, এই দুটা মিলে ছিল মাদ্রাস। মাদ্রাস থেকে তেলুগু ভাষাভাষী লোকেদের নিয়ে তৈরি হয় হচ্ছে অন্ধ্রপ্রদেশ, আর তামিল ভাষাভাষী লোকেদের নিয়ে তামিলনাড়ু। তাহলে প্রথম গঠিত হয় এই অন্ধ্রপ্রদেশই, ফার্স্ট আর কি অক্টোবর 1953 সালে। তারপরে এই যে অন্ধ্রপ্রদেশ গঠিত হলো, এই অন্ধ্রপ্রদেশকে আবার ভাগ করা হয়, একটা ভাগের নাম হচ্ছে এখন তেলেঙ্গানা, যেটা 2014 সালে গঠিত হয়। বোঝা গেল? তাহলে যা কোশ্চেন আসার কিন্তু এখান থেকেই কোশ্চেন আসবে। তাহলে তোমরা কিন্তু আমি যা লিখিয়ে দিলাম সমস্ত নোট করবে, আর যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তাদের তো কোনো এগুলো লিখতে হবে না, তোমাদেরকে আমি নোট দিয়ে দিচ্ছি পিডিএফ আকারে। তাহলে এই ছিল আজকের আলোচনা। নেক্সট দিন আমরা এই তোমাদের চতুর্থ অধ্যায় থেকে কি কি ইম্পর্টেন্ট এমসি কোশ্চেন আসতে পারে পরীক্ষায় তার একটা সাজেশন ভিডিও আপলোড করব, ঠিক আছে? তাহলে তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।